আজ 26শে জুন 2025, ঠিক একদিন পেরোলেই 27শে জুন 2025 সুপ্রিম কোর্টের অর্ডারে 6 সপ্তাহ কমপ্লিট হচ্ছে। যেই টাইমের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল যে সরকারি কর্মচারীদের 25% ডিএ সরকারকে পেমেন্ট করতে হবে, সেই ডিএর পয়সা এখনও কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। এবার তার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া সেটাই হচ্ছে, সুপ্রিম কোর্টে আপাতত কন্টেম্প্ট একটা কেস হতে চলেছে, যেটা যারা সরকারি কর্মচারী ইউনিয়নের যারা আছেন তারা বলছেন যেটা ওরা একটা কেস করবেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি এগেনস্টে। কিন্তু এই চিফ সেক্রেটারি এবং এখন কোথায়? তারা দুজনে এখন রয়েছেন দীঘার মন্দিরে তারা গেছেন রথযাত্রা উপলক্ষে, যেখানে সকলে রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তার নেতৃত্ববৃন্দ রয়েছে, তারা সকলে সেখানে রয়েছেন। আপামর সাধারণ মানুষ তো একদম আনন্দে খুশিতে ফেটে পড়েছেন, কারণ রথ বেরোবে, সবাই ওখানে বাতাসা খাবে, সবাই রথের দড়ি ধরে টানবে। মুখ্যমন্ত্রী নিজে হস্তে একদম সমস্ত রথকে দেখে নিচ্ছেন কোথায় কি থাকবে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে উনি সবটা পরিচালনা করার চেষ্টা করছেন। আর এইখানে যেখান দিয়ে রথ হেঁটে যাচ্ছে দেখছেন মুখ্যমন্ত্রী হেঁটে যাচ্ছে, সেই রাস্তার চারিদিকে একদম সুন্দর করে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো আছে, যেন জগন্নাথ দেব হয়তো এই দলেরই সদস্য ছিলেন। এবার এইটা কথাটা বললে অনেকে রেগে যাবেন, কিন্তু কিছু করার নেই, যেটা হচ্ছে সেটা তো বলতে হবে। রাস্তার ধারে পতাকা রয়েছে তৃণমূলের, যখন ঠাকুর যাবে তখন সেখান দিয়েই তো সে যাবে। যাই হোক, এসব কথা বাদ দিয়ে যাচ্ছি পরবর্তী যেখানে গিয়ে মজার জিনিসটা, সেটা হচ্ছে ডিএ যে ডিউটা ছিল, সেই ডিউটা সবাই বুক পেতেছিল, টাকাটা হয়তো পেয়ে যাবে। কেন? কারণ সরকার রিসেন্ট টাইমের মধ্যে 4,000 কোটি টাকা ধার করেছিল, তার আগে আরও 4,000 কোটি টাকা ধার করেছে, সবাই যে বাকি টাকা সরকারের কাছে আছে, 8,000 কোটি টাকা মোটামুটি কাছাকাছি ধার হচ্ছে, তাহলে আমাদের পয়সা পুরো শোধ হয়ে যাচ্ছে। কিন্তু আখেরে কিছুই হলো না, আখেরে টাকাটা চলে গেলো অন্য খাতে, আর আপনারা যেই তিমিরে পড়েছিলেন সেই তিমিরেই পড়ে রইলেন। তার কারণটা কি? তার কারণ আমাদের এখানে যে বাংলার বাড়ি প্রকল্প বলে যে প্রকল্পটা চলে, সেই প্রকল্পে সরকার 7,200 কোটি টাকা পেমেন্ট করেছে। 7,200 কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে পেমেন্ট করেছে। এই বাংলা বাড়ি প্রকল্পটা কি একটুখানি শুধু বুঝিয়ে দিই। কেন্দ্রীয় আবাস যোজনা যেটা আছে, সেই আবাস যোজনার আন্ডারে যে বাড়িগুলো দেওয়া হতো বা বাড়ি করার জন্য টাকা দেওয়া হতো, সেইটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে চলে বাংলার বাড়ি প্রকল্প। কেন ওটা হচ্ছে? আগে যখন কেন্দ্রীয় সরকার টাকা দিত, সেই টাকাটা অনেক পঞ্চায়েতে দেখছেন প্রধানদের 3টে বাড়ি থাকা সত্ত্বেও একটা বাড়ি হয়ে যাচ্ছে, কোথাও বাড়িই হচ্ছে আর টাকা মেরে দিচ্ছে। এই সমস্ত ইরেগুলেটের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেই মুহূর্তে টাকা দেওয়া বন্ধ করেছে, স্টেট গভর্নমেন্ট নিজের পকেট থেকে পয়সা দিচ্ছে, দিয়ে এই সমস্ত কাজকর্ম করিয়ে সরকার 7,200 কোটি টাকা যে দিয়েছে, তার মধ্যে 7,500 কোটি টাকা সরকার ধার করেছে, যেটা আপাতত সরকারের এক মাসে করা সবচেয়ে বেশি ধার। ভাবতে পারছেন, সরকার আপনার বাড়ি বানানোর জন্য ব্যাংকের থেকে ধার নিয়ে আপনার বাড়িটা বানিয়ে দিচ্ছে। দেখুন কত মানবিক এই সরকার। কিন্তু এই সরকারের মানবিকতা আরও ভালো বোঝা যায় যখন সরকারের টোটাল কত ধার সেটা দেখতে গেলে 6,95,000 কোটি টাকা, মাত্র 6,95,000 কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এতদিনে ধার করেছে। তার মধ্যে ওনারা বলেছেন যে সিপিএম যখন গেছে সব ধারে ডুবি দিয়ে গেছে। কত টাকা সিপিএম ধার করে দিয়েছিল? 1,97,000 কোটি টাকা। এবার এইখানে একটা জিনিস শুধু বলে রাখা উচিত, সিপিএম যে ডুবিয়ে দিয়ে গেছিলো সেটা 77 সালে সিপিএম পেয়েছে, তার আগের ধার ছিল, মানে স্বাধীনতা থেকে শুরু করে 2011 সাল অবধি ধার ছিল 1,97,000 কোটি টাকা, এবং 2011 থেকে 2025 সাল অবধি আমাদের ধার হচ্ছে 6,95,000 কোটি টাকা। মানে আগে যে ধার ছিল সেটা 3 গুণেরও বেশি বাড়িয়ে দিয়েছেন 3টে টার্মের মধ্যে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা হচ্ছে আমাদের সরকার প্রত্যেক বছর কন্যাশ্রী, রূপশ্রী, এই লক্ষ্মী ভাণ্ডার এইসব করে 38,000 কোটি টাকা খরচা করে, যেই টাকাটা সরকার নিজের পকেট থেকে বার করে এদের সবার হাতে দেয়। সরকারি কর্মচারীদের বেতন বাবদ সরকার বছরে 80 থেকে 90,000 কোটি টাকা খরচা করে, যেটা তাদের দিতে হয় সরকারি কর্মচারীরা চাকরি করে তাদের জন্য। এবার তাদের যে ডিএটা আছে, ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিয়ারনেস অ্যালাউন্সটা কি? দেখুন, সবার তো মাইনে বাড়ে, বছরে বছরে একটা পার্সেন্টেজ করে মাইনে বাড়ে। সরকারিতে কীরকম হয়? পে কমিশন বসে, পে কমিশন বলে যে এইবারে এই মাইনেটা এতটা করতে হবে, পরের বারে এই মাইনেটা এতটা করতে হবে। এবারে একটা পে কমিশন হতে প্রায় 10 থেকে 12 বছর লেগে যায়। তার কারণটা কী করে বুঝিয়ে দিচ্ছি। 2008 সালে হয়েছিল 6th পে কমিশন। সেই 6th পে কমিশন আমাদের এখানে কার্যকরী হয়েছে 2015 সাল থেকে। মানে এই 2009 সালের জিনিসটা 2015 সাল, মানে 6 বছর বাদে এসছে। এখানে সিপিএমের 2 বছর ছিল, তারা ওখানে চুপচাপ বসছিল। তারপরে মমতা ব্যানার্জি ক্ষমতা এসছে, তিনিও চুপচাপ বসছিলেন। তারপরে তিনি এসে বলেছেন ডিএটা আমি দিতে পারবো না, তার কারণ ডিএটা কারোর অধিকার নয়, সরকার যতটুকু ইচ্ছা ততটুকু দেবে। এই কথাটা বলাতে সরকারি কর্মচারীদের রাগ হয়ে যায়, তারা গিয়ে কোর্টে কেস করে। তারা কেস করে বলে আমাদের টাকা, এটা আমাদের অধিকারের টাকা, কেউ কাটতে পারবে না।
কোর্টও তাদের কাছে সেই রায় দেয়। কোর্ট বলে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার। কেন অধিকার? ডিএটা দেওয়া হয় ন্যাশনাল প্রাইস ইন্ডেক্স থেকে, মানে মূল্যবৃদ্ধির যে হার সেই অনুযায়ী যদি টাকা বাড়তে থাকে তাহলে সরকারি যারা কর্মচারী আছে তাদের ডিএটাও বাড়ানো হয়, যাতে তারা ওই বাড়তি মূল্যবৃদ্ধির সাথে কম্পিট করে নিজেরা সংসার চালাতে পারে। এটা খুব সিম্পল একটা অ্যান্সার। আমাদের সরকারের মনে হচ্ছে এই অ্যান্সারটা একদমই সিম্পল নয়। পশ্চিমবঙ্গে কোনো কিছুর দাম বাড়েনি। আপনি 5 বছর আগে যদি 20 টাকা কিলো চাল কিনতেন, আজকেও চাল 20 টাকা কিলো আছে। আমাদের এখানে কোনো রকম 2 নম্বরই ধান্দাবাজি, কাটমানি, ফসল তুলে নিয়ে চলে যাওয়া অথবা কারো পুকুর থেকে জাল ফেলে মাছ তুলে নেওয়া, এইসব কিচ্ছু কোনোদিনও ঘটেনি। আর আমাদের এখানে সমস্ত চাষিরা নিজেদের জিনিস একদম বাজারে এসে পটল 40 টাকা কিলোতেই বিক্রি করে যান। আপনি যত টাকা কিলোতে কেনেন ওটা দেখার দরকার নেই, চাষিরা সব ঠিকঠাক দামে বিক্রি করে, কোনো জিনিসের দাম বাড়েনি। তাই আমাদের এখানে ডিএ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই ডিএটা বাড়বে, এই অ্যানাউন্সমেন্টটা আসতে একটা মজার জিনিস হচ্ছে পোস্ত যে হয়, পোস্ত খান আপনারা, আলু পোস্ত, পোস্তর দাম কিন্তু 400 টাকা কিলোতে বেড়ে গেছে, কারণ সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে। তো এই পোস্তর দামটা বেড়ে গেছে, মানে সরকারি কর্মচারীরা জানে পোস্তটা এখন তো কন্ট্রোল হয় এক্সাইজ ডিপার্টমেন্টের আন্ডারে, মানে এক্সাইজ ডিপার্টমেন্ট জানে ডিএ বাড়বে, তারা পোস্তর দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনার ডিএটা অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সে পৌঁছেন। যাই হোক, এসব কথা বাদ দিচ্ছি, বাদ দিয়ে অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে ডিএর অধিকারের টাকাটা, এই টাকাটা সরকার দেবে না বলেছে, এবং সেটা সাপেক্ষে একটা 6th পে কমিশন যেটা পরবর্তীকালে হওয়ার ছিল, যেটা 2008 থেকে ডিউ হয়ে পড়েছিল, যেটা 6th পে কমিশন চালু হয়েছে। 6th পে কমিশনের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা পাবলিশ হয়। এই রিপোর্টটা করেছিলেন আমাদের মাননীয় শ্রী অভিরূপ সরকার। ইনি হচ্ছেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, যিনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ চ্যানেলে এসে তার উপস্থিতি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যিনি বিভিন্ন ধরনের জ্ঞানের কথা বলেছেন। তার জ্ঞানের কথায় আমাদের জীবন উজ্জীবিত হয়ে উঠেছে। তার এই সুন্দর জ্ঞানের কথাগুলো যখন শুনতাম ভাবতাম, বাহ, কত বোঝে। এই লোকটি লিখেছেন যে সরকার যে ডিএটা দিতে হয় সেটা সরকার চাইলে দেবে, না হলে না দেবে, কোনো রকম বাধ্যতামূলক নয়। তার কারণ ন্যাশনাল প্রাইস ইন্ডেক্সের ওপরে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ দেওয়ার কোনো দায়িত্ব নেই। মানে সরাসরিভাবে তিনি বলছেন সরকারকে ডিএ দিতে হবে না, তাহলে লাভটা কার হচ্ছে? সরকারের, টাকা সরকারকে দিতে হবে না। পেমেন্ট ইনক্রিজের ব্যাপারেও তিনি বেশ কিছু জায়গায় লিখেছেন, কোথাও বেশিরভাগ ক্ষেত্রেই পেমেন্ট ইনক্রিমেন্ট করার কোনো দরকার নেই, তাদের উপর কোনো বাড়তি দায়িত্ব পড়ে, তাই পেমেন্ট ইনক্রিমেন্ট করার দরকার নেই। ওই জন্য দাম তো জিনিসের বেড়ে যাচ্ছে, তার জন্য তো কর্মচারীদের পয়সাটা লাগবে, কী করে তারা ওইগুলো কিনবে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, এই যে মশাই জিনিসটা লিখেছেন, ইনি মশাই চাকরি করতেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। উনি ডিএটা বছরে 2বার রিভাইজ হয়ে পান, বুঝুন, ওনার ডিএ বছরে 2বার রিভাইজ হয়। কিন্তু উনি যাদের জন্য রিপোর্টটা বানাচ্ছেন তাদের ডিএ 10 বছরে রিভাইজ হয়। বুঝবার চেষ্টা করবেন। তারপরেও পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ প্রত্যেকবার ব্যাকলগ খেতে খেতে এখন 40,000 কোটি ডিউতে দাঁড়িয়ে গেছে। কিন্তু এই ভদ্রলোকের কথা হচ্ছে সরকারকে ডিএ দিতে হবে না, কারণ তিনি প্রত্যেকবার নিউজ চ্যানেলে এসে সরকারকে সাপোর্ট করতেন, এবং সরকারকে সাপোর্ট করার কি ভালো উপায় আছে সরকারের টাকা বাঁচানো ছাড়া? তবেই তো তিনি কাছের মানুষ হবেন, প্রিয় পাত্র হবেন, আরও নতুন নতুন পোস্ট পাবেন। যাই হোক, এই সমস্ত কিছু পাবলিশ হওয়ার পর সবাই ভাবছে, বাহ, পুরো ডিএটাতে জল ঢালার জন্য এইটা করা হলো। কিন্তু উকিলদের কথা অনুযায়ী এইসব এইসব রিপোর্ট বার করে কিছু হবে না। আমরা তো কেস করেছি, আমরা কেস আবার করব, দরকার হলে আবার লড়বো, সরকারকে পথে বসেই ছাড়বো, পয়সা সবাইকে দিতেই হবে। এবার এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কালকে দীঘার জগন্নাথ ধামে রথযাত্রা দেখব নাকি ওদের কন্টেম্পিটিশন সার্ভিং দেখব, সেইটা এখন হচ্ছে আনন্দ এবং উদ্গ্রীবের বিষয়। দেখা হবে আপনার সাথে পরবর্তী এপিসোডে। যদি এপিসোডটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর যদি না লাগে তাহলে তলায় যা গালাগালি দেওয়া দিয়ে দেবেন। দেখা হবে পরেরটাতে। টাটা।